আমি আপনাদের এটা বলতেছি, নেগেটিভের পজিটিভ, একটা নেগেটিভ একটা করবো, রেজাল্ট হবে পজিটিভ। যেমন ধরুন বাংলাদেশের প্রথম আমি নিজেও ছিল হিরোইন বাংলাদেশে এখন আসে, ইয়েবা আসছে গত 10-15 বছর আগে, আর হিরোইন আসছে আরো আগে। মানুষ হিরোইন আপনার বিশ্বব্যাপী বন্ধের দৃষ্টি আকর্ষণ করছি, হিরোইন মানে নায়িকা না, হিরোইন যে খায়া মাদক দ্রব্য আসক্ত না, সেই হিরোইন আসার পরে আচ্ছা হিরোইনের নাম আমি শুনলো কখন? আমি শুনছি তখন যখন এমটি ক্যাম্প হয়েছিল, হিরোইন আমরা চাই না, হিরোইন খাবো না, হিরোইন খাইলে মাদক খাইলে খুব ক্ষতি হয়। তখন আমি যখন ছোট মানুষ, তখন আমি কিশোর বয়স, আমি শুনতে চাচ্ছি হিরোইন কি খাইলে কিরকম, খাইলে কি হয়, কিন্তু হিরোইন অ্যাডভার্টাইজমেন্ট আমি বুঝতে পারলাম কিনা আমি আপনার জানি না, আমি সব বুঝতে পারলাম কিনা। হিরোইনের অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে এই পদ্ধতিতে, এবং সারা বাংলাদেশে আমরা বহু মানুষ মিছিল করেছি, হিরোইন চাই না, হিরোইন খাবো না, হিরোইন খাইলে আমাদের ছেলেরা ক্ষতি হবে, কিশোররা ধ্বংস হতে হবে, এবং শিক্ষিত পুরুষরা সবচেয়ে রয়ে যাবে। আমরা হিরোইন খাবো না এই কথা বলে হিরোইনকে কিন্তু মানুষ করে বুঝতে দিয়েছি, এবং সবাই জানে হিরোইন কি, এবং ছোট ছোট শিশুরাও প্রদর্শন করছে হিরোইন খাইলে কি হয়, খাইলে কি হয়। ভেপের ব্যাপারটা অনেকে মনে করি আমার ধারণা, ভেপ আমরা বাংলাদেশ কত মানুষ ভেপ করে জানি, আমেরিকায় থাকে, ইংল্যান্ডে থাকে, জাপানে থাকে, এভরিওয়ার কান্ট্রি থাকে, they can come to know about the vape or মানে nicotine bombs or something like that. আমাদের দেশে করে মনে যায় খুব বেশি মনে যায় না। আমি আবার বলি না যে আপনারা এই যে অ্যাড করতেছেন তা না, আপনারা খুব ভালো উদ্যোগ নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই, কিন্তু বিষয়টা কিন্তু একটা নেগেটিভ দিক আছে, এবং সেই নেগেটিভের পজিটিভ আছে। আমরা করছি কাজটা নিগেট করার জন্য, কিন্তু রেজাল্টটা হবে যারা খায় না, যারা জানে না, তাদের জানাবার একটা পদ্ধতি। আমি সত্যি বললাম কি আর বেটিও বলতে পারি, আমার ধারণা এরকম। আমি আপনাদের কাছে একটু অনুরোধ করতে চাই, আপনি একটা কাগজ তৈরি করুন, কাগজে লিখুন মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের 2005 সালে বিএনপি এন্টি সিগারেট ক্যাম্পেইন আইন তৈরি করেছে 2005 সালে। আইনটি করতে কিন্তু আপনাদের কাগজে কোনো সেমিনার দিয়ে কিছু পারবে না, আগে করে দিয়েছে। এরপর টেলিভিশনে সম্পর্ক অ্যাডভার্টাইজমেন্ট বন্ধ করা হয়েছে, বিল করেছে। বিএনপি চেয়ারে গেছে এই ব্যাপারে কাজ করবো, আপনার একটা দরখাস্ত বা চিঠি লেখেন, আপনার 3 লাইন লেখেন বা 5 লাইন লিখে তারপর আপনারা লেখেন 1 যে সিগারেটের ক্ষতি হচ্ছে, 2 এই আইন পাশ করলে এই ক্ষতি, 3 আপনার যে সহযোগিতা চাই আপনি এই কাজ করেন, 4 ইস্টের আপনি এই কথা লিখছিলেন, আপনি কষ্ট করেন। আমি আপনাদের একটা মাননীয় স্পিকারের সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। আমি দরকার যদি পড়ে তা আমি প্রধানমন্ত্রী মাননীয় মহোদয়ের সাথে তার দেখা করার ব্যবস্থা করে দিতে পারি। আপনার সেখানে বলব আমার মনে হয় তা অনেক সিরিয়াসলি বেশি কাজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংবেদনশীল এবং অত্যন্ত সিরিয়াস মানুষ, মানুষ স্বাধীনতার পর কতগুলো বিষয় দেখবেন আপনার তাকিয়ে দেখবেন। মাননীয় প্রধানমন্ত্রী রমজানের সময় ইফতারবাতি গেছে বিরোধীরা নির্বাচিত হওয়ার পর তিনি বিরোধী নেতাদের বাসায় গেছে, নির্বাচিত হওয়ার পর ছোট্ট দল তার নেতাদের বাসায় গেছে, একটা ভালো আবহাওয়া অথবা একটা অবহাওয়া তৈরি করে চেষ্টা করেছেন বাংলাদেশের ছুটির বই দিতে হয়, আমরা ভালোবাসা দিয়ে সবাই অন্য প্রধানমন্ত্রী কথা বলেন, আপনি খেয়াল করে দেখবেন আমি কিন্তু প্রধানমন্ত্রী আপনারা যারা বিএনপি করতেছেন তাদের গায়ে দেশের সকল মানুষ উদাহরণ। আবার সন্ত্রাসীদের বিচারের আইন আইনের বাইরে গিয়ে অনেক কথা আপনার পরিবর্তন দেখবেন। আমরা কৃষকের কথা বলছি, টাকা দেবো, আমরা কিন্তু কৃষকের 10,000 করে টাকা করে ঋণ মান করে দিচ্ছি সমগ্র দেশে বিষয়। আমরা ফার্মার্স কার্ড দেবো বিষয়ে, আমরা মেডিকেল দিয়েছি মহিলাদের ক্ষমতার জন্য, আমরা এই মহিলাদের টাকা দিচ্ছি, আমরা এই অনেক কাজ আমরা করেছি। উনি সংবেদনশীল মানুষ, আমরা এগুলো কিন্তু সাধারণত ভালো কাজ আমরা দেখতে পাই না। আচ্ছা ধরুন আপনার আমরা এখানে 200 মানুষ আছে, 200 মানুষ বিপদে পড়লেই কেবল আমরা বিপদটাকে নিয়ে আলোচনা করছি, বিপদে না পড়লে আমরা কোনো কিছু আলোচনা করি, আমরা ভালো মানুষ সমগ্র পৃথিবীর তেলের দাম বেড়েছে, বাংলাদেশের তেলের দাম বাড়েনি এখন, ফুয়েল মানে যেটা আমরা ফুয়েল ইউজ করি দাম বাড়েনি। একটা ধন্যবাদ কেউ দিচ্ছেন
আমি এখানে দাঁড়াই আপনাদের ভাবতে আমরা কেন ধন্যবাদ আমি দেখিনি এগুলো থেকে আপনি ধন্যবাদ এই ফুয়েলের দাম আমি যদি আমি বলি না কোনো গভর্নমেন্ট ছিল যে কোনো গভর্নমেন্ট আসলে ফুয়েলের দাম না অনুসার কোনো রাস্তা ছিল না ফুয়েলের সাথে শুধু ফুয়েল পৃথিবীর সকল কাজগুলো আমরা জড়িয়ে গেছি ফুয়েলের সাথে পেট্রোল মানে পেট্রোকেমিক্যালের সাথে আমাদের সম্পর্ক এই যে মাইক তৈরি হয়েছে এটা পেট্রোকেমিক্যালের অংশ আপনার হাতে ফোন পেট্রোকেমিক্যালের অংশ আপনার বোতলটা পানি খাচ্ছেন পেট্রোকেমিক্যালের অংশ আমি যে ফাইলটা বলছি যে ফাইলটা এটা পেট্রোকেমিক্যালের অংশ পৃথিবীর সামনে যে ভয়াবহ অবস্থা আসবে বা এই যুদ্ধ কন্টিনিউ করে আমরা তুরন্ত সভা করব মাননীয় প্রধানমন্ত্রী তুরন্তভাবে চেষ্টা করছেন যাতে ফুয়েলের দাম না বাড়ানো যায় কিন্তু কোনো উপায় নেই তাদের অ্যাডজাস্ট করতে কোন রাস্তা নেই আমরা ফুয়েল যে টাকা দিয়ে কিনি তার অনেক কম টাকা দিয়ে আপনাদের বিক্রি করতে মেট্রিক টন ফুয়েল আমাদের আছে 2 লক্ষ মেট্রিক কন্ট্রোল হয়েছে আর 2 লক্ষ মেট্রিক আর জাহাজ এসে পৌঁছে বাজারকে আর 2 লক্ষ মেট্রিক পথে আছে বিষয়টা আপনাদের এইভাবে জানতে চাই আমাদের যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি অথচ লাইন দেখেন আপনারা একই লোক একটা মোটরসাইকেল গিয়ে 3 বার বা 4 বার ফুয়েল নেয় প্রতিদিনে তার একটা মেজার বের করে চেষ্টা করছি এই ফুয়েলটা যায় যে কোনো একটা পাশের দেশে যায় স্মাগলিং কারণ এখানে দাম অনেক বেশি আমাদের জানবো আপনারা গতকাল নিশ্চয়ই দেখছেন পাকিস্তানে ফুয়েলের দাম ডাবল করে 500 রুপির পর্যন্ত গেছে 1 লিটারের দাম এমন দেড় করে গেছে শ্রীলঙ্কায় স্কুল বন্ধ হয়েছে নেপালে হয়েছে আপনার আশেপাশে সব দেশে হয়েছে এবং ইন্ডিয়ার কাছে তাদের নিজের প্রোডাকশন থাকার পরে আমরা স্টিল আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ দিতে চাই আপনার নেতৃত্বে আপনার সুযোগ্য মন্ত্রিসভার চেষ্টায় আমাদের ফুয়েল এখন পর্যন্ত আমাদের যেখানে আছে সেখানে একটা রাখতে পেরেছেন এই জন্য আমরা পরবর্তী দেশগুলো তার জন্য এই প্রধানমন্ত্রী আমাদের আছে সেই প্রধানমন্ত্রী এয়ারপোর্টে যাতে বাহুল্য খরচ না হয় তার জন্য তিনি তার বহর দেওয়া বন্ধ করে দিয়েছেন আমি হাউসে গত পরশু দিন পার্লামেন্টের মধ্যে গত পরশু দিন আমি কোর্টে বসে আছি মানছি কোর্টে পার্লামেন্টে আগে কোন একটা সময় ছিল শীতে ছোট্ট করে কাঁপতে হবে পার্লামেন্টের মধ্যে সেই কারণে আমি ইয়েকে ডেকে বললাম যে একটু বাড়ানো যায় না কারণ ঠান্ডা বাড়ানো যায় না বলছে আর বাড়ানো যাবে না আমি শিখেছিলাম সেটি মন্ত্রী বলে দিয়েছি 25 করে মন্ত্রী করা যাবে 24 করা যাবে বা 23 করা যাবে আমি কোর্ট করে উনি একটা সার করে দিলেন আপনার ভাবেন তো এখন প্রধানমন্ত্রী সার করে আমি ওনার প্রবেশ বসা অর্ধেক আলো না তারপর নেতা এখানে তো আলো দিতে পারে বলছে আপনার তো দেখতে পাচ্ছি বাইরে আলো আছে ন্যাচারাল আলো আপনি তো দেখতে পাচ্ছি তার যে আপনি এইখানে আলো দিলে অসুবিধা কেন বলছে আমার একটা ইউনিট যদি সেভ করতে পারি আমি বই করি এবং সমগ্র দেশে তিনি দিতে চাইবে এবং সমগ্র লোকে বলছে যে এবং সমগ্র আপনি গিয়ে দেখবেন টেম্পারেচার একটা এখন যে লেভেল আছে সেই লেভেলটা অনেক বেশি আমরা দেখবেন উনি সকাল 9টার মধ্যে বলছে একদিন তো 9টা থেকে বসে করা রিয়েল মাঠে যায় রিয়েল টাইম বলতে যেটা বোঝায় সকল অফিসার এখন 15টায় অফিসে আসার চেষ্টা করে সুশাসন করার চেষ্টা করছে আমরা ধন্যবাদ এইসব কারণের জন্য আমরা নেগেটিভ সমস্যা করি কেন আমাদের পত্রিকা খুললে 10টা নিউজে 9টা নেগেটিভ এই খুব এই পানি ভেঙে করছে এই পাথর হচ্ছে এর নানান কিছু মিলে পজিটিভ নিউজ আমরা পাই না আমাদের ফলে আমাদের মাইন্ড সেটআপ হয়েছে সেটআপটাই হয়েছে নেগেটিভ সেটআপ আমরা একটা নেগেটিভকে খুব পছন্দ করি আর পজিটিভকে পছন্দ মানে আলোচনা এক ফুয়েল নিয়ে আমরা সবাই কাঁদালি হলো এই ফুয়েল দেখুন 130 টাকা পেট্রোল এটা 230 টাকা কিন্তু এখন বসায় না যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা স্পট বাইং করতেছি ক্যাশ টাকা দিয়ে কোনো টেন্ডার নেই টেন্ডার ছাড়া ক্যাশ স্পট বাইং করতেছে স্পট বাইং ডাবল বেশি দাম দিয়ে কিনতে আপনাদের দিচ্ছে এই নানান জাতীয় কাজ মধ্যে করে এবং করছে এই সরকার করছে আমি সরকারের বয়স মাত্র কয়েকটি এখন 2 মাস নাই 40 দিন বা 42 দিন সরকারের বয়স এই 42 দিনের মধ্যে আমরা উল্লেখযোগ্য প্রচুর কাজ করেছি কাজে আমি মনে করি আপনাদের এই এনটিটি মুক্ত যে কাজটা করছেন আপনাদের আমরা উচ্চ আমি সাধুদের
আমি আপনাদের সাথে আছি। আমি জীবনে কখনো সিগারেট খাই, আমি যে সিগারেট দিই, আমার সন্তানরা সিগারেট খায়, আমি তাদের শিখিয়েছি সিগারেট কোনো কাজ না। আমি যখন যেদিন প্রথম এমপি হই স্বতন্ত্র, সেদিন থেকে চা ছেড়ে দিয়েছি। আমি আসলে চা খাই না, তার বয়স প্রায় 40 বছর, চা খাই না। আমার তো বলতে গেলে আমি 72 বছর বয়স, বেঁচে আছি, আমার কোনো অসুবিধা নেই। সিগারেট নিয়ে কিন্তু অনেক মজা মজার গল্প আছে, জানি বলবো না, সে সিগারেট পক্ষে। তো আমি সে গল্প বলতে চাই না। আমি বলতে চাই আপনাদের উচ্চ না কিনলেও মানুষ বাঁচতে পারে এবং মানুষের ক্ষতি হয় না। তাহলে ক্ষতি যখন হয় না, সুতরাং সেই কাজটা আমরা করি। আর অতিরিক্ত ক্ষতি করি লাভ নেই। আমরা হেলথ হ্যাজার্ড যেটা হয়, আমাদের একটা ইনফরমেশন বছরে বিটি গত 7 থেকে 8 বছর আগে, এক্সাক্ট বছরটা বলতে পারবো না, ওর একটা ডিক্লেয়ার করেছে যে যেটাকে বলে যে তারা একটা মানে কি বলে এক্সেস মানে এনহ্যান্স করেছে টাকাটা অফিসিটি কমানোর জন্য। মোটা মানুষ যদি তার এত বড় কমায়, তাহলে সেই গভর্নমেন্ট থেকে এত টাকা পাবে। তার জন্য তারা বাজেট করেছে প্রতি বছর 600 মিলিয়ন পাউন্ড। 600 মিলিয়ন পাউন্ড বাজেট করার পরে দেখা গেল যে তার স্বাস্থ্যখাতে যে খরচ, তা অর্ধেকে নেমে আসছে 600 মিলিয়ন পাউন্ডের খরচের কারণে। তাহলে বাড়ি বসে সে শুধু মোটাটা কমাবে এবং অফিসে আসবে, মানে যেগুলো মানে সরকারি কর্মকর্তাদের জন্য বলছে, কর্মচারী কর্মকর্তাদের জন্য মোটা কমালে পাবে এবং এটা ধরে রাখতে হবে। মানুষটা ভালো থাকলো, হেলথ হ্যাজার্ডও হলো না, এরকম কাজ কিন্তু অনেক আছে। আমরা করতে চাই সকল ভালো কাজ, আপনাদের সঙ্গে দিতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাদের বক্তব্য যা বলেছেন সেটা বলার চেষ্টা করবো। আমি মাননীয় স্পিকারকে বলবো এবং সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে বলবো, এটা নিয়ে একটা আলোচনা হয়েছে। আমি সহ অনেকে বিপক্ষে, আপনাদের পক্ষে দাঁড়িয়েছি। বিপক্ষে মানে আইনে যা আছে, আপনাদের পক্ষে যা হয় তাই দাঁড়িয়েছে। আমি দুটি সিগারেটের জন্য যা করা করার চেষ্টা করছি। আমি চেষ্টা করবো আমার শক্তি যাতে এই দেশে অন্তত সিগারেট আমরা বন্ধ করতে পারবো না, সিগারেটের পরিমাণ না হয়। 1, 2 হলো। আর ভদ্রলোক আপনি বলছেন না বলতে পারবো না, উনি বলেছেন যে তামাক চাষীদের সমস্যা যা হবে তা দিয়ে আমরা করবো, তাদের মোকাবেলা করার জন্য। এটার ব্যাপারে আমার বক্তব্য পরিষ্কার। আপনি তামাক চাষ করবেন, আমরা কি করতে পারবো? আপনি তামাক চাষ করবেন, দেশের মানুষকে ক্ষতি করার দায়িত্ব আপনাকে কিছুই দিতে হবে, কেন করবেন? আপনার বিকল্প আমি কিছু না, আপনি তো বিপদে পড়েন। আপনি বিপদে পড়লে আপনি করবেন না। যেমন আমাদের রাস্তায় গাড়ির পরিমাণ কমে গেছে, তেল কম, সেই কারণে আপনি তামাক চাষ করেন না, কমা চাষ করেন। আচ্ছা, ওই মাটিটাকে নষ্ট করছেন। আমি ছোটবেলায় ক্লাস 2তে যখন পড়ে তখন বুঝি রংপুর তামাকের জন্য বিখ্যাত। আমি যে তামাকের জন্য একটা এলাকা বিখ্যাত রংপুর, এখানে মানুষ বেশি তামাক খায় নাকি, ছোটবেলায় ছোট্ট মন এসব চিন্তা ভাবনা। তামাকের সম্পর্কে আমার কোনো ভালো ধারণা ছিল না। আমি চিন্তা করলাম তামাক দেখতে খাবো, খাইতে খাবো, ইত্যাদি। পরে দেখলাম যে তামাকে জিনিস, কাজে আপনি তামাক চাষ করবেন কেন? তামাকের বদলে অন্য কিছু চাষ করেন। আমার দেশের চাষের ব্যাপারে আমি আপনাদের একটা কথা বলি। মাননীয় প্রধানমন্ত্রী 20,000 কিলোমিটার খাল কাটার প্রোগ্রাম করেছে এবং খালের পাশে গাছ লাগানোর প্রোগ্রাম করেছে। 25 কোটি গাছ আমরা লাগাচ্ছে। 25 কোটি আমি যে কোনো গাছ লাগাইতে পারি, সেগুলো না আপনাদের আমি বলি। আমি গত বছর গাছের মেলায় গেছিলাম, একটা গাছ দেখলাম 3,000 টাকা একটা চারা দাম। তারপর আমি কি গাছ 3,000 টাকা, কি গাছ বলে শ্বেত চন্দন নাকি লাল চন্দন বললো, চন্দন কাঠ। তারপর আমি 3,000 টাকা গাছটা কিনবো কেন? আপনাকে বলুন, একটা গাছের বাচ্চা গাছ, ছোট গাছ 3,000 কিনবো, আর এই গাছটা যদি 10 বছর বা 15 বছর হয়, এই গাছটার দাম হবে 20 টাকা। আমার এই যে গাছটার দাম 20 টাকা কেন হবে? আমি জানার চেষ্টা করলাম, আপনার মাইক তুলেছি যে কোশ্চেন দেন। ওরা বললো যে এই গাছের ডিম্যান্ড এবং সব মিলিয়ে যা বললো, আমি হাফ বিশ্বাস করেছি, হাফ বিশ্বাস করি না। আচ্ছা, 20 টাকা হলে যদি 5 লাখ টাকা হয় আমার একটা গাছের দাম, আমি সেই গাছ লাগাই না কেন? আমি ভেরন গাছ লাগাই, কচা গাছ লাগাই, এই গাছ লাগাই, সে গাছ লাগাই, নানা জাতি গাছ। এবারে 20 কোটির মধ্যে 25 কোটি গাছ পরামর্শ গাছ আমি লাগাবো না। আমি ওই গাছ লাগাবো যে গাছটা আমাকে অর্থকরী সম্বন্ধে আমরা সবাই এই বছর গাছের মেলা থেকে আমরা সিদ্ধান্ত নেবো, হয় ফলের গাছ লাগাবো, আর নইলে আমরা যে গাছ লাগাবো যে গাছের আমাদের সম্বন্ধ। সুন্দরের জন্য গাছ পৃথিবীর আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর। মাটি দিয়ে তাকাই পড়াশোনা করে যাবে, আপনি গাছের দিকে তাকান পড়াশোনা করে যাবে, আকাশ দিয়ে তাকাই সুন্দর মধ্যে আছে।
তুমি আপনি তাকিয়ে দেখো না, সুযোগ বলে সে কি আছে, তোমার চোখ আপনার মেঘগুলো হয়ে আসো। আমি যা সৃষ্টি করেছি তা তোমাদের জন্য আলো দিয়েছি, বাতাস দিয়েছি, মাটি দিয়েছি, পানি দিয়েছি। ভেবে দেখো এর মধ্যে আল্লাহ নেই, আল্লাহ আছে। আল্লাহ কিন্তু সব জায়গায় আমরা আছি। আল্লাহ আমাদের বাঁচিয়ে রাখেন কিছুদিন, তারপর আমরা চলে যাবো। কাজে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করি, একই সাথে আমরা নিজেরা যাতে ভালোভাবে বাঁচি তার চেষ্টা ধন্যবাদ জানাই। এবং আপনারা এই কাগজে যদি আসেন, আমার সাধ্য মতো আমার যেটুকু করার সুযোগ আছে তা আমি সবটুকু করার চেষ্টা করবো। আপনাদের সবার অসংখ্য ধন্যবাদ। সেই সাথে একটা কথা বলতে আমি ক্ষমা চাই আপনার কাছে, আমার অনেকগুলো প্রোগ্রাম আছে, আমার যেতে হবে। আমার উচিত না মানে চলে যাওয়া, আমার উচিত ছিল আপনাদের কথা শোনা, এবং বিশেষ করে আমাদের এই বিশেষজ্ঞদের কথা শোনা আমার খুব ইচ্ছে ছিল, যারা দিকপাল এবং এই ব্যাপারে বিশেষজ্ঞ। কিন্তু আমি শুনতে পারলাম বলে আপনার আমার মাফ করি, আমি চলে যাবো, আপনার